সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত। নেতাকর্মীদের উচ্ছ্বাস। ঈদযাত্রায় রেলপথে ঘরমুখী মানুষের ভিড়। সময় মতোই ছাড়ছে ট্রেন। বিনা টিকিটে প্রবেশে বিধিনিষেধ। ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই ঠেকাতে তৎপর ডিএমপি। ইরানে মার্কিন ইসরায়েল বিমান হামলায় নিহত 15। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে নতুন অভিযান তেহরানের। নেতানিয়াহুকে হত্যার হুমকি বিপ্লবী গার্ডের। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সংবিধান সংস্কার নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় উঠে আসে সংবিধান সংস্কার পরিষদ। গেজেট অনুযায়ী সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও কেন সেটি করা হলো না, এমন প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তনের মতো বিষয়ে অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। এদিকে সংসদের সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলীয় ঐক্যের। দুই দিন মুলতবি দিয়ে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন বসে সকাল 11টায়। দিনের সূচি অনুযায়ী সকাল 11টা থেকে 12টা পর্যন্ত বেশ কয়েকটি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু শুরুতেই বক্তব্য দিতে শুরু করেন বিরোধী দলীয় নেতা। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। সে সময় তাকে থামিয়ে দিয়ে পরবর্তীতে আবারও সুযোগ দেবার আশ্বাস দেন স্পিকার। দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা দিনের মধ্যে এই ফ্লোরটা এই প্রশ্নোত্তরকালের পরে মাননীয় স্পিকার অনেক ধন্যবাদ। নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব শেষে বেলা 12টায় শুরু হয় জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ। সে সময় বক্তব্য রাখেন জামায়াত আমির। সংসদ স্বাভাবিকভাবে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, কথা ছিল যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করা হবে, কিন্তু সেটি এখনো কেন করা হলো না সে বিষয়ে সংসদের কাছে প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয় সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে জুলাই সনদ অবশ্যই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হওয়া উচিত, তবে সেটি হতে হবে সংবিধান মেনে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। 133 অধ্যাদেশ যাচাই বাছাই শেষে বিশেষ কমিটিকে প্রেরণও 2রা এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এদিকে অধিবেশন শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদের সমাধান না হলে রাজপথে নামবে 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থান হচ্ছে সংস্কারের বৈধতা, এই অন্তর্বর্তী সরকারের বৈধতা এবং এই নির্বাচনের বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই নির্বাচন এই সময় হওয়ার কথা ছিল না, ফলে সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল, সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সব কিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো। ঈদের আগে মুলতবি হওয়া সংসদ অধিবেশন বসবে 29 মার্চ, চলবে 30 এপ্রিল পর্যন্ত। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধনের সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এদিন দিনাজপুর শহরে নানা নানির কবর জিয়ারতে অংশ নেবেন তারেক রহমান। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট।
প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপি সভাপতি বলেন, এই মাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কেটেছে কৈশোর শৈশব। শহরের বালুবাড়িতে তার মা আপোষহীন নেত্রী 3বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। প্রাণচাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক উনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা এসএসএফ এর পরামর্শেই আমরা করছি। প্রধানমন্ত্রী দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর। ঈদযাত্রা ও বড় মৌসুম ঘিরে জ্বালানি তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি তুলে নিল সরকার। এখন থেকে আগের মতোই চাহিদা অনুযায়ী তেল নিতে পারবেন গ্রাহকরা। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, রাশিয়ার তেল আমদানির বিষয়ে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে স্পেসিফিকেশন চাওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের শঙ্কায় গত 6 মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি চালু করে সরকার। ফলে ফিলিং স্টেশনগুলোই দীর্ঘ সারিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় গ্রাহকদের, সইতে হয় তীব্র ভোগান্তি। অবশেষে 9 দিন পর রেশনিং থেকে সরে এলো সরকার। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ঈদ যাত্রা ও বড় মৌসুম বিবেচনায় জ্বালানি তেল বিক্রিতে তুলে নেওয়া হয়েছে সব বিধিনিষেধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। সরকারি এই সিদ্ধান্ত প্রতিপালনে যদি কোনো এন্ডে আমরা গাফিলতি দেখি, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সহযোগিতা নিয়ে যোগাযোগ হচ্ছে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে। মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তুলে ধরেন রাশিয়ার তেল আমদানিতে সরকারের অবস্থানও। এখানে আমরা দুটো বিকল্প নিয়েই কথা বলছি। এমন হতে পারে রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে এখানে আসবে, সেটাও হতে পারে। যদিও তাদের আরেকটি কোম্পানি আমাদেরকে বলবার চেষ্টা করেছে, তারা যে ধরনের তেল সাপ্লাই দিবে সেটা আমাদের রিফাইনারি সেটা রিফাইন করতে পারবে। আমরা তাদের কাছে স্পেসিফিকেশন চেয়েছি। বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, জ্বালানি খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করবে না সরকার। বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে, সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতি, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার শর্তে 40% আলোকসজ্জা কম করার প্রতিশ্রুতি দেয় দোকান মালিক সমিতি। আমরা সকলকে অনুরোধ করব যেন অপ্রয়োজনীয় বাতি না জ্বালায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। সোমবার থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। ইট পাথরের ব্যস্ত শহর ছেড়ে শেকড়ের টানে বাড়ি ফিরছেন মানুষ। পথের ভোগান্তি এড়াতে ঈদের কয়েকদিন আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। রোববার সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ভিড়। চাপ সামলাতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিধিনিষেধ রয়েছে বিনা টিকিটে প্রবেশেও। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই আগেভাগে ফিরেছেন বাড়ি। উদ্দেশ্য প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের ছুটির আগেই চলে যাচ্ছি, তো এবার তেমন একটা ভোগান্তি দেখছি না। আগে যাচ্ছি, এবার আম্মু একটু অসুস্থ, তো ভাবলাম আম্মার সাথে একটু বেশি দিন থাকি বাড়িতে। এই যানজট সবকিছু ট্রেনের টিকিটও পাওয়া যায় না, শেষের দিকে ভিড় হয় বেশি, এই জন্য একটু আগে যাচ্ছি। যাত্রীচাপ থাকলেও নেই কোনো শিডিউল বিপর্যয়, সন্তুষ্ট যাত্রীরাও। তবে কয়েকটি ট্রেনে বগি নাম্বার না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন অনেক যাত্রী। ট্রেন ঠিক সময় আসছে কিন্তু এখনো বগি নাম্বার দেয়নি। আমরা সবাই আসলে কনফিউজড, কোন বগিতে উঠবো, কখন উঠবো,
কি সমাচার, কোনো কিছু ঠিক ঠিকানা নাই। টিকিট কালোবাজারির সঙ্গে কেউ যুক্ত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রেলওয়ে কর্তৃপক্ষের। গুরুত্বপূর্ণ ট্রেনে এক্সট্রা কোচ সংযোজনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া 10টি স্পেশাল ট্রেন পরিচালিত হবে, যেটা 16 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলো চলাচল শুরু করবে। ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর থেকে ছেড়ে যাবে 39টি আন্তনগরীর ট্রেন। সোমবার থেকে যুক্ত হবে ঈদ স্পেশাল আরও 3 জোড়া ট্রেন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদে ফাঁকা রাজধানীতে চুরি ছিনতাই ঠেকাতে তৎপর পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বলেন, ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রী হয়রানি রোধে তৎপর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনে চালু হয়েছে পুলিশের এসকর্ট সার্ভিস। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন মানুষ। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ও রাজধানীর নিরাপত্তা নিয়ে রোববার সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ভারপ্রাপ্ত কমিশনার জানান, সড়কে যাতায়াত নিরাপদ করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি রোধে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। নগদ অর্থ স্বর্ণালংকার বহনে এসকর্ট সার্ভিস চালু করেছে ডিএমপি। প্রধান টার্মিনালগুলোতে কাজ করছে বিশেষ নজরদারি ও তদারকি টিম। আমাদের ডিএমপি হতে নগদ অর্থ বা স্বর্ণালংকার বহন করার জন্য মানি এসকর্ট ব্যবস্থা চালু হয়েছে। এই এসকর্ট ব্যবস্থা এখন শেষ দিকে হয়তো আরও বেশি লাগবে। আমরা প্রস্তুত আছি, যে সংখ্যক লাগবে সেই সংখ্যকেই দেওয়া হবে মানি এসকর্ট বা অন্যান্য মূল্যবান মালামাল পরিবহনের সময়। ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা প্রতিরোধে পুলিশি টহল কয়েক গুণ বাড়ানোর কথা জানান কমিশনার। আপনারা জানেন, ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, কূটনীতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট, ফুট পেট্রোল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান কমিশনার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। রোববার সকালে তাকে নিয়ে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত কিনা তা এখনই বলার সুযোগ নেই। রোববার বেলা 11:15টায় এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। বেলা 11:15টার দিকে মির্জা আব্বাসকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্স। তার সঙ্গে যাত্রা করেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাষণ। ওনার সাথে গিয়েছে ওনার স্ত্রী আফরোজা আব্বাস, ওনার বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস। ডাক্তার বলেছে যে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে পুরোপুরি সম্পূর্ণ আপনার সুস্থ হওয়ার জন্য। এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে মির্জা আব্বাসকে। করা হয়েছে 2টি অস্ত্রোপচার। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। এই ধরনের পেশেন্টের ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, প্রন টু ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছে। তবে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত কিনা তা বলার সুযোগ নেই বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আশঙ্কাজনক বা আশঙ্কা মুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকার নারী শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। নারী ও কন্যা শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান ডাক্তার জুবাইদা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল গার্ল গাইড অ্যাডভোকেসি ফোরাম।
অনুষ্ঠানে নারীর অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। কন্যা শিশুরা নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষা নিয়ে বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ সব নারী ও কন্যা শিশুর জন্য নিরাপদ দেশ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। যে জাতির নারীরা এগিয়ে যায় সেই জাতি এগিয়ে যায়। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। বর্তমান সরকার কন্যা শিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন ডাক্তার জুবাইদা রহমান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। বর্তমান সরকার কন্যা শিশুর স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার প্রয়াস নিবে। একমাত্র শিক্ষার মাধ্যমেই একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন বলেন, নাগরিকেরা দীর্ঘদিন অনেক অধিকার থেকে বঞ্চিত ছিলেন, সে কারণেই এখনো নারীর অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। একজন নাগরিকের যে অধিকার থাকা উচিত, আমরা অনেক ক্ষেত্রেই সেই অধিকার বঞ্চিত হয়েছি। নারীদেরও অধিকারের জন্য কথা বলতে হবে। আজকে কথা বলতে হচ্ছে কেন? যেহেতু আমরা অধিকার হারা করে রেখেছিলাম, কিছুদিনের মধ্যেই এই বৈষম্য কেটে যাবে। অনুষ্ঠানে সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকে লটারি পদ্ধতিতে ভর্তির নিয়ম বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সংসদে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লার প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী বছর ভর্তির বিষয়ে নতুন করে ভাববে মন্ত্রণালয়। বলেন, দেশের 3 ধরনের শিক্ষা ব্যবস্থাকে একীভূত করার বিষয়ে কমিটি গঠন করেছে সরকার। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে, অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার, সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটা জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে কলেজ ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পরে একজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন রাকিব আহমেদ। হঠাৎ 3 থেকে 4 জন তাকে কুপিয়ে জখম করে, পরে গুলি করে পালায় তারা। আশপাশের লোকজন এসে রাকিবকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত 10:30টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ক্রাইম স্পট ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাকিব সমাজের নানা ইস্যু নিয়ে কন্টেন্ট তৈরি করতেন। আমি মনে করছি যে কেক কাটতেছে, বাজি ফুটাইতেছে, এটা মনে করছি। আর পরে ঘুরিয়া দেখে কই সারা হয়ে পড়ে রয়েছে। ওইখানে যাই দেখি পরে হাতুড় আছে না, হাতুড় দিয়ে মারতেছিল, আর এখানে পার হয়তো দিছে আর গুলি করছে হয়তো। ফ্রেন্ড আমরা মিশতাম, ও কালকে কান্না করতেছিল যখন আমার ফোন দিছে, তো আমি বলতেছি বন্ধু রাখ, আমি একটু বিজি আছি। তো ও বলতেছে যে আমি যখন তখন মারার, কিন্তু আজকে যে মারার যাবে এরকম কিছু জানতাম না। এমনি সবার সাথে হাসি খুশি, কারোর সাথে ঝামেলা করার মতো ছেলে না, হয়তো বা অন্য কোনো কাহিনী আছে। অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়ার ইনজেকশন পুশ। 5 মিনিটের মধ্যেই বরিশাল শেরি বাংলা মেডিকেলে প্রাণ গেল 2 রোগীর। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ধরনের অপেশাদারিত্ব শাস্তিযোগ্য অপরাধ জানিয়ে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
থাইরয়েড রোগে আক্রান্ত 48 বছর বয়সী হেলেনা বেগম এক সপ্তাহ আগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার সকাল 10টার দিকে তার অপারেশন করার কথা ছিল, কিন্তু সকাল 7টার দিকে নাক কান গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা হালদার অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করেন। কয়েক মিনিটের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। ওই নার্সই একই কাণ্ড ঘটিয়েছেন হেলেনার বিপরীতে 7 নম্বর বেডের রোগীর সঙ্গেও। গালে টিউমার সমস্যায় পটুয়াখালীর শেফালি বেগমকেও অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন করেন ডান হাতের শিরায়। মুহূর্তেই মারা যান শেফালি। আমার সম্পূর্ণ সুস্থ ছিল, একবারে হাঁটাচলা করতো, কোনো সমস্যা ছিল না। ইনজেকশনটা দেওয়ার ক্যানোলা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার মনে করেন সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান দেওয়ার পরে নাই। ব্যবহার ভালো না তাদের কাছে কোনো কিছুর জন্য যাইলে তারা বলে যান আপনারা যে তেল মালিশ। তাৎক্ষণিক ওয়ার্ডের নার্সরা ধামা চাপা দিতে রোগীর উপর দায় চাপাতে চাইলেও ভুল চিকিৎসায় প্রাণ যাওয়া জানাজানি হয়ে যায়। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না। চাকরির লাইফে 26 বছর বয়স, জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিঅ্যাক্ট করতাম। এখন তাদের ভুল হোক বা যাই হোক একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি এটা ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এ ঘটনায় হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলামকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কোটি টাকায় বিক্রি হয়ে গেছে গুলিস্তানের বিভিন্ন সড়ক। হকারদের দখলে সরকারি রাস্তা নেওয়া হয়েছে, বিদ্যুতের হাজারো অবৈধ লাইন। প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন চলে লাখ লাখ টাকা চাঁদাবাজি। পুলিশ বলছে অভিযানেও তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। অন্যদিকে সিটি কর্পোরেশনের দাবি ধাপে ধাপে হকারদের সরিয়ে নেওয়া হবে অন্য স্থানে। শাহিনুর রহমানের ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধান। গুলিস্তানের পাতাল মার্কেট থেকে গোলাপশাহ মাজার পর্যন্ত এই 100 মিটার সড়কে প্রায় 300-এরও বেশি ভিটি বা দোকান রয়েছে। পুরো গুলিস্তান জুড়ে এই দোকানের সংখ্যা প্রায় 3000-এরও বেশি। মূলত এই দোকানগুলো ঘিরেই এখানে চলছে কোটি টাকার রমরমা বাণিজ্য। গুলিস্তানের ফুটপাতে দোকান করার জন্য একটু জায়গা পেতে কি করতে হয়? ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় এজন্য গুনতে হবে মোটা অঙ্কের টাকা। কিছুক্ষণের মধ্যে মেলে আশ্বাস। এখানকার এক ওয়ার্ড নেতাকে মাসে 8000 টাকা দিলে মিলবে 5 ফুট জায়গা। মানে একটা বস আছে 5000 টাকা দিয়ে আমি এখানে বললাম পুরোটা আওতা আমাদের যারা আগে আমলি করতো ওরাই দেন। সন্ধ্যা নামতেই চোখে পড়ে সব দোকানেই রয়েছে অবৈধ বৈদ্যুতিক সংযোগ প্রতি দৈনিক দিতে হয় 50 থেকে 100 টাকা। হাজার আমরা টাকা দিই, সিটি কর্পোরেশন টাকা দেয়, যেটা লাইট জ্বালায় পারে। কিন্তু সরকারি এই সড়ক কারা বিক্রি করলেন? লাইটের নামে দৈনিক 50 থেকে 100 টাকা চাঁদা তাদের পেটে ঢুকছে। 50,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে 5 টাকার একটা দোকান চকি ফালায় বিক্রি করা হয়। যখন যে সরকার আসে তাদের নেতাকর্মীরাই খায়। বছরের পর বছর গুলিস্তানের বিভিন্ন সড়ক ফুটপ্রতি দামে বিক্রি করেন বিভিন্ন রাজনৈতিক দলের নামধারী কিছু মানুষ। প্রায় 2 কিলোমিটার সড়ক জুড়ে 2000-এর বেশি দোকানে জায়গা প্রতি মাসিক ভাড়া 6 থেকে 10,000 টাকা। দোকান প্রতি অ্যাডভান্স 50,000 থেকে 1 লাখ। 50,000 টাকা দিতে পারবেন? অগ্রিম দিয়ে দিতে হবে টাকা। চাঁদা দিলেও ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চান না হকাররা। আমি দেখি কিন্তু দিলেও কেউ স্বীকার করতে। বড় বড় নেতারা দোকান চালায়, এক নেতারা 4-5টা করেও লাগায়, লোক নাই, কিছু বলার নাই, কোনো কাকে বলবো না। টাকার ভাগ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মচারীরা পান বলেও দাবি তাদের। পুলিশ না মিলে এখানে বসতে দিবে, সামলা দেবো আজকে 3টা বাজে, আগের দিন কই দিব। অন্যদিকে ফুটপাত দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্তরা। ওই পারে সাজু ভাই লাইনে যে কথা কর। আসসালামু আলাইকুম। গুলিস্তান একটা দোকান লাগাবো ভাই, ট্রেড সেন্টারের সাইডটা অবৈধ না। ফুটপাত থেকে চাঁদা গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান পুলিশের। এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা ডিএমপির। পুলিশ এই হকারদের কাছে কোনো চাঁদা তোলা বা কোনো চাঁদাবাজিতে লিপ্ত না। তবে অনেক সময় যেটা হয়, ওখানে যে চক্রটা রয়েছে তারা পুলিশের নাম ব্যবহার করতে পারে। সিটি কর্পোরেশন বলছে সেই পুরনো গত বাধা কথা, হকারদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।
পাশাপাশি গুলিস্তানে সকল অবৈধ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান নির্বাহী কর্মকর্তার। যেখানে পাবলিক ইজমেন্ট আছে সেখানে ব্যবসা করার সুযোগ নেই, এবং লাইট যারা বাল্ব যারা বিদ্যুৎ ব্যবহার করছে সেটিও নিশ্চয়ই অবৈধ। বিদ্যুৎ বিভাগে আমরা নজর আনতে চাই, যদি এরকম হয় তার ব্যবস্থা নেবে। সড়ক ফুটপাত থেকে সরিয়ে দিলে বিকল্প কর্মসংস্থান তৈরি করে দেওয়ার আহ্বান হকারদের। এটা গুলিস্তান মানুষ সড়কের ভিতরে টুকটাক কিছু করে খাচ্ছে ভাই। দোকান দিয়ে এটি তো সাইড কইরা ভাই, হামলা দিলে আবার জায়গা আবার বসি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে মিরপুর ফার্মগেট উত্তরার বিভিন্ন সড়কও যেন পরিণত হয়েছে হকারদের স্থায়ী দখলে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করছেন পথচারীরা। অন্যদিকে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ছে নগর জীবন। বিস্তারিত মাহাদি ইসলাম ধ্রুবর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মোমেন হোসেন ও জাকারিয়া জয়। রাজধানীর মিরপুর এলাকা ব্যস্ততম এই সড়ক দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো যান চলাচলের পথ। সড়কেই বসেছে বিশাল অস্থায়ী বাজার। জুতা, কাপড়, ব্যাগ, মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স, কি নেই এখানে। এমন দখলদারিত্ব শুধু ফুটপাতেই নয়, সড়কের বড় অংশই এখন হকারদের কবজায়। ফলে সংকীর্ণ হয়ে গেছে যান চলাচলের পথ। ভোগান্তি বাড়ছে অসহনীয় যানজটে। 20 ফিটও রাস্তা খালি নাই, যে রাস্তা দেওয়ার জন্য পুরাটা মার্কেট বসায় রাখছে, এটা অনেক অসুবিধা হয়। 5 লাইন নিচে 6 লাইন তো রাস্তা থাকে, মানুষ গাড়ি চলাচলের তো রাস্তা নাই। দোকানের কারণে তো পুরো রাস্তাটা দাম। সড়কের মাঝে মার্কেট নাকি মার্কেটের মাঝে সড়ক দেখে তা বোঝার কোনো উপায় নেই। ফুটপাত তো দখল হয়েছিল বহু আগে, এখন সড়কের বড় অংশ নিয়ন্ত্রণে চলে গেছে দোকানিদের। এতে একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ। শুধু মিরপুরই নয়, একই চিত্রের দেখা মেলে গুলিস্তান, নিউ মার্কেট ও ফার্মগেট এলাকাতেও। সড়কেই বসেছে অস্থায়ী মার্কেট। দিনের বেলায় যেমন তেমন, সন্ধ্যার পর দখলদারিত্ব কয়েক গুণ বেড়ে যায়। আমরা এই জায়গায় বসি, এখন কি করবো? এখন তো না বসলেও আমাদের পেট চলে না। পুলিশ সরাইবো না, রাস্তায় মেন জায়গা রাস্তায় তো সরাই দিবে। এই কাত্রিতে তাও আমরা বেলাজের মতো আমরা এখানে বসি। আমরা এই সিজনটা করে তো আসবো না এখানে, শুধু ঈদের সময়টা দেখে আসি। ঈদের সময়টা দেখে আসি, ঈদ চলে যাবে। জি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জীবিকার প্রশ্ন থাকলেও সড়ক ও ফুটপাত দখল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হকারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে বিকল্প জায়গায় পুনর্বাসন করতে হবে। যারা অবৈধভাবে রাস্তায় আছে সেটা থাকতে পারে না, তাহলে তাদেরকে আইডেন্টিফিকেশন করে তাদেরকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভেতরে ফ্যামিলি কার্ডের মধ্যে নিয়ে যাওয়া দরকার। আর এর পেছনে যে চক্র আছে সেই চক্রকে চিহ্নিত করে তাদেরকে নিবৃত্ত করা দরকার। ঈদ বা বড় উৎসব সামনে এলেই এমন দখলদারিত্ব পায় বাড়তি গতি। তাই তো উচ্ছেদের মৌসুমী উদ্যোগ নয়, ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে কার্যকর ও টেকসই সমাধানের দিকে তাকিয়ে নগরবাসী। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের সীমাহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ফারুক ওয়াসিফকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেন বক্তারা। এ সময় তাকে অবিলম্বে অপসারণ করে বিচারের মুখোমুখি করার দাবিও জানান তারা। বক্তারা আরও বলেন, পিআইবিকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন ফারুক ওয়াসিফ। সম্প্রতি সময় সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে পিআইবি মহাপরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তথ্য উঠে আসে। ফারুক ওয়াসিফ সেই নিয়োগ বাণিজ্যতেই ক্ষান্ত হননি। তিনি বিভিন্ন অনুষ্ঠানের নামে অনেক অর্থ কামিয়ে নিয়েছেন, দুর্নীতি করে তার নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন। গত 17 মাস যে দুর্নীতিটা চলছে, এই দুর্নীতিটা পিআইবির মধ্যে চলছে। পিআইবির মতো সারা বাংলাদেশের সকল স্তর থেকে দুর্নীতি, অন্যায়, অবিচার রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ও শিপিং কর্পোরেশনে একাধিক প্রকল্পে অনিয়ম ও নিয়োগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। এর মধ্যে জাহাজ ক্রয়ে প্রায় 486 কোটি টাকার দুর্নীতির অভিযোগে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান SM মনিরুজ্জামান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এদিকে নকশা জালিয়াতির মাধ্যমে 10তলা আবাসিক ভবনের অনুমোদন দেয়ার ঘটনায় রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদক জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে রয়েছে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ। মনিরুজ্জামান শিপিং কর্পোরেশনের এমডি থাকার সময় 2,486 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হয় মাত্র 4টি। বাকি 486 কোটি টাকার আর্থিক অসঙ্গতি উঠে এসেছে প্রতিবেদনে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখছে দুদকের একটি আলাদা টিম। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তাগণ, বিশেষ করে এই টিম তাদের অনুসন্ধান কার্যক্রমের যে তথ্য প্রাপ্তি সাপেক্ষে তারা প্রতিবেদন দাখিল করবেন। ভিন্ন অনুসন্ধান কার্যক্রম চলছে তাদের ব্যক্তিগত অভিযোগের প্রেক্ষিতে। এদিকে মোংলা বন্দরে 1,538 কোটি টাকায় পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পের বরাদ্দেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এসব নথিপত্র যাচাইয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে তলবে নোটিশ পাঠিয়েছে অনুসন্ধানকারী দল। মোংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এই প্রকল্প বেস একটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। এছাড়া নকশার শর্ত ভেঙে খোলা জমিতে 10 তলা আবাসিক ভবন অনুমোদন দেওয়ার অভিযোগে শেরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সরদার মাহবুবুর রহমান সহ রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক লুটেরাদের শাস্তি ও পাচার করা টাকা ফেরতের দাবিতে আবারও মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। যদিও তাদের অবস্থানের কোনো যৌক্তিক কারণ দেখছে না বাংলাদেশ ব্যাংক। হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতের এক মাফিয়ার নাম অ্যাসালম গ্রুপ, যারা লাখ লাখ কোটি টাকা ব্যাংক থেকে বের করে ধসিয়ে দিয়েছে ব্যাংক খাত, এমন অভিযোগের প্রমাণও মিলেছে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রতিবেদনে। অ্যাসালম সহ অন্যান্য ব্যাংক লুটেরাদের লুটকৃত অর্থ ফেরত আনা ও ব্যাংক খাত ধ্বংসের কারিগরদের শাস্তির দাবিতে রোববার সকালে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে মানববন্ধন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। বিদেশে পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে এবং আমরা সেই অর্থ এনে বন্ধ কারখানাগুলো চালু হোক। আমরা পরিবর্তন চাই। আমরা বলছি পাচারকৃত যে টাকাগুলো আছে সেটা দেশে এনে এই যে শ্রমজীবী মানুষের যারা শিক্ষিত বেকার আছে, যাদের কাজ নেই, তাদের কাজের ব্যবস্থা করা হোক। মানববন্ধন থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয় বাংলাদেশ ব্যাংক। হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যকেই আইন শৃঙ্খলা বাহিনী অনুধাবন করে তারা সমবেত হতে পারে বলে আমি মনে করি। ইসলামী ব্যাংকে কিন্তু আমানতকারীদের চাপের মধ্যে পড়তে হয়নি, তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী অর্থ ফেরত পাচ্ছে। সেই হিসাবে আমানতকারীদের সংক্ষুব্ধ হয়ে কোনো সমাবেশ বা বিক্ষোভের ডাক দিয়েছে কিনা সেটা আমরা ঠিক জানি না, এবং সেটা আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য যুক্তিসঙ্গত মনে হবে না। বেশ কিছুদিন ধরেই লাগাতার আন্দোলন করছেন ইসলামী ব্যাংকের আমানতকারী ও চাকরিচ্যুতরা। বরদাস্ত করা হবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোক্তার অধিকার নিশ্চিতে তেমন দৃশ্যমান কার্যক্রম নেই বলে অভিযোগ কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন সংগঠনটির সভাপতি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক AHM শফিকুজ্জামান। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পণ্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। কেন এবার সরকারি উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হলো না সে প্রশ্ন তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সরকার যেখানে আপনার তার সীমাবদ্ধতা আছে, আমরা রাজপথে থেকে ভোক্তাকে সংগঠিত করে সরকারের পাশে থাকতে চাই, অথচ 1 মাস হয়ে গেল আমরা সরকারের অ্যাক্টিভিটিস সেই জায়গাটায় কিন্তু আমরা এই ভোক্তাদের অধিকারের বিষয়ে আমরা কিন্তু কোনো সুস্পষ্ট কোনো কার্যক্রম দেখি না। সরকারিভাবে অনেক দিবস পালিত হয়, তাহলে কেন এই দিবসটি সরকারিভাবে পালন হচ্ছে না? এই রহস্য কোথায়? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। তথ্যের মৌলিক অধিকার ও সাংবাদিকদের ওয়েব বোর্ড ঢেলে সাজাতে রোডম্যাপ তৈরি করছে সরকার।
রোববার সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে তথ্য মন্ত্রণালয়কে পুরোপুরি ঢেলে সাজানো হবে। নিরপেক্ষ তথ্য সেবার মান বাড়াতেও কাজ চলছে। এ সময় সাংবাদিকদের সমস্যা নিরসনে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমাদের দেশে তো তথ্যের প্রবাহটা অবাধ না, বিশেষ করে সরকারি দপ্তরগুলিতে তথ্যটাকে আটকে রাখার একটা সংস্কৃতি আছে। তো ফলে প্রথমেই আমাদেরকে তথ্যের অবাধ প্রবাহের সংস্কৃতিটা তৈরি করতে হবে। আমাদেরকে শুরু করতে হবে কি প্রচার করা যাবে এখান থেকে নয়, কি প্রচার করা যাবে না ওইটুকু ঠিক করে দিলে বাকি সবই প্রচার করা যাবে। ৪২টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে তাদের এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানুষের কেনাকাটার ব্যস্ততা। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলো। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ আর প্রিয়জনদের জন্য উপহার কিনতে ভিড় করছেন ক্রেতারা। ঈদের আর বেশি দেরি নেই, তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে সরগরম বিপণী বিতানগুলো। পরিবার পরিজন নিয়ে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। বাচ্চার ড্রেস কিনতে আসছি, এখন এটাই দেখতেছি যে পাঞ্জাবি কিনবো আর কি। শেষের দিকে কেনাকাটা করাটা একটু আমার জন্য সুবিধা। আমি ঈদের দিন যে ড্রেসটা পরবো ওইটাই আমি কিনি নাই, সো ওই জামাটা দেখার জন্যই আমি এসেছি। শুধু পোশাকে সীমাবদ্ধ নেই কেনাকাটা। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা, ব্যাগ ও বিভিন্ন ফ্যাশন সামগ্রী কিনছেন অনেকেই। আবার কেউ কেউ প্রিয়জনদের জন্য বেছে নিচ্ছেন নানা ধরনের উপহার। ছোটবেলায় হয়তো গিফট পেতাম, এখন মূলত হচ্ছে গিফটের জন্যই আসছি আর কি। অন্য কেনাকাটা শেষ, এই জন্য জুতো কিনতে আসছি। শেষ কেনাকাটা আর কি জুতো দিয়ে। লাস্ট মোমেন্টে শু শপিংটাই বাকি। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর ঈদের বাজার। দোকানগুলোতে নতুন ডিজাইনের পোশাক আর ফ্যাশন সামগ্রী সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতাদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে নানা অফার। এখন আর কি জামা দেখতে আসছিলাম শেষ মুহূর্তে, এখন দেখতেছি সবই মোটামুটি কেনাকাটা সবারই শেষ। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সেল গিয়েছে, মোটামুটি চলছে, ভালোই চলছে এবার। আর এখনো আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে। সকাল থেকে রাত প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, পছন্দের জিনিস কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। এরই মধ্যে বুকিং হয়ে গেছে জেলার অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট। পর্যটন বরণে সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে চলছে ধোয়া মোছা, রং করা ও সাজসজ্জা। প্রতি বছর ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে পাহাড়কন্যা বান্দরবানে। নাগরিক জীবনের কর্মব্যস্ততা ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে পাহাড়প্রেমীরা ছুটে আসেন এই জেলায়। পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়ান এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, নীলগিরি, নীলদিগন্ত সহ নানা দর্শনীয় স্থান। হোটেলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছি পর্যটন প্রদান করার জন্য। যথেষ্ট আশাবাদী, এবারে অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা ছাড়িয়ে যাবে। এবারও পর্যটকদের আগমনকে ঘিরে বিশেষ ছাড় রেখেছেন হোটেল, মোটেল ও রিসোর্ট মালিকেরা। ঈদের দিন একটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আর বান্দরবান হোটেল রিসোর্টগুলোতে প্রকারভেদে আপনার 10-20% মূল্য ছাড় করা আছে। এদিকে পর্যটকদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। কলকাতা যে সকল স্থানে ভিজিট করবেন সে সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। জেলায় প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 20,000-এর বেশি মানুষ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার সঙ্গে জড়িত। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। পর্দা নামল বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলার। 18 দিনের মেলায় শেষ দিন বাদে বিক্রি হয়েছে 17 কোটি টাকার বই। আশানুরূপ বিক্রি না হওয়ায় প্রকাশকদের মুখে নেই তৃপ্তির হাসি। পর্দা নামলো 18 দিনের অমর একুশে বইমেলার।
সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গণে ভাঙল লেখক, পাঠক ও প্রকাশকদের মিলন মেলা। রোববার সমাপনী দিন বাদে 17 দিনে 570টি প্রকাশনা প্রতিষ্ঠানের গড় বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 17 কোটি টাকা, যার মধ্যে বাংলা একাডেমির বিক্রি 17,04,629 টাকা। মেলার তথ্য কেন্দ্রে জমা পড়েছে 1,771টি নতুন বই এবং মোড়ক উন্মোচন হয়েছে 252টি বইয়ের। সংখ্যায় কোটি টাকার হিসাব থাকলেও প্রকাশনা সংশ্লিষ্টদের মুখে ছিল না তৃপ্তির হাসি। লেখক প্রকাশকদের মতে এবার মেলায় পাঠক উপস্থিতি কম থাকায় বিক্রিও হতাশাজনক। কোনো প্রকার প্রত্যাশাই পূরণ করতে পারেনি, সম্পূর্ণ ফ্লপ এবং একটি ব্যর্থ বইমেলা। আমার কাছে ভালো লাগছে, সব সময় ভিড়ের মধ্যে আসি, এবার শান্ত স্নিগ্ধ। শেষ দিনে ইফতারের পর কিছুটা ভিড় বাড়লেও তা যেন কেবলই বিদায়ের আনুষ্ঠানিকতা। ছেলে মেয়ে বই পড়ে না তা না, তার বিভিন্ন জন আসে 71-এর বই চাচ্ছে, সেখানে আমার গা শিউরে উঠলো আবার নতুন করে। মেলায় সমাপনী বক্তৃতায় সংস্কৃতি মন্ত্রী বলেন, তরুণদের সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে এবার নানা সীমাবদ্ধতার মধ্যেও আয়োজন থেকে পিছপা হয়নি সরকার। জাতীয় পুঁজি গঠন করে জাতীয় সংস্কৃতি শিক্ষাকে সমৃদ্ধ করে আমরা আমাদের যাত্রাভিমান নিয়ে আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। যেমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেশ আজকে পৃথিবীতে দাঁড়িয়েছে, আমরা চাই বাংলাদেশি হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে উন্নত সমৃদ্ধ দেশ। আগামীতে অমর একুশে বইমেলা স্বমহিমায় ফিরে আসবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শব্দের যে উৎসব তা পূর্ণতা পেতে না পেতেই শেষ সময়ে যেন তা বিষণ্ণ বিদায়ের সুর হয়ে বাজছে। তবে মেলার সমাপ্তি ঘটলেও নতুন কেনা বইয়ের ঘ্রাণ আর ভাবনায় একুশের চেতনা বেঁচে থাকবে সারা বছর, এমনটি প্রত্যাশা করছেন মেলায় আসা অসংখ্য বইপ্রেমীরা। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। ইরানের ইস্পাহানে ইসরায়েলি হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। লেবাননেও প্রাণ গেছে 14 জনের। জবাবে ইসরায়েলে পাল্টা আঘাত এনেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। হামলা হয়েছে আমিরাত, সৌদি ও কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনাতেও। নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরান যুদ্ধবিরতি চায় দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই কোনো চুক্তিতে রাজি নন তিনি। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন আরও তীব্র হচ্ছে। ইস্পাহানে ফ্রিজ ও হিটার তৈরির কারখানায় হামলায় বহু শ্রমিক নিহত হন। একই সময়ে তেহরান, তাবরিজ, বন্দর আব্বাস ও কেরমান প্রদেশের সিরজানেও হামলার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অব্যাহত আছে ইরানের ত্রাস। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাতে অগ্নিকাণ্ড ঘটে। কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটির কাছে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং বিমানবন্দরও লক্ষ্যবস্তু হয়। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 5টি মার্কিন জ্বালানিবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সায়েদন ও নাবাতিয়ে শহরে বিমান হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নেতানিয়াহুর মৃত্যুর আগ পর্যন্ত তাকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়া হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী খোলা রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশও যুদ্ধজাহাজ পাঠাবে এবং প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানো হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মালদ্বীপের ধিগুরাহ আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে হতাহত প্রবাসী বাংলাদেশিদের দেখতে হাসপাতালে যান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। হাই কমিশন জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুতর আহতদের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অন্যান্য প্রবাসীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে মিশন। ইতালিতে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য সহ ইতালির রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এ সময় বৈধ পথে গিয়ে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিদের সহায়তার আশ্বাস দেন তারা। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট।
ইতালিতে বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাসের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা অনুষ্ঠানে অংশ নেন। ইফতার মাহফিলে স্পন্সর ভিসায় বৈধভাবে ইতালিতে গিয়ে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিদের সহায়তার আশ্বাস দেন তারা। আপনাদের এই কমিউনিটি সবার জন্য সম্পদ ও কল্যাণ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই আপনাদের অধিকারগুলো স্বীকৃতি পাওয়া ন্যায্য। কিন্তু আজ বাস্তবে তা হচ্ছে না এবং আমরা এই বিষয়টি ইতালির সংসদের সামনে উত্থাপন করব। আমরা বহুবার বলেছি যে ডেক্রেতো ফ্লুসি একটি ব্যর্থ নীতি। আমাদের সংসদ সদস্যদের অভিজ্ঞতাও একই কথা বলছে। আমার নিজেরও বহুবার এই বিষয়গুলো নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আমাদের দেশে এমন একটি আইন রয়েছে যাকে আমরা অন্যায় ও অযৌক্তিক বলে মনে করি। এই আইনের ফলে আজ একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। অনেক সময় মানুষ ইতালিতে পৌঁছানোর পর অনিয়মিত হয়ে পড়ে, অথচ তাদের মধ্যে অনেকেই শুধু সৎভাবে কাজ করার সুযোগ খুঁজে এখানে আসে। জাতীয় পর্যায়ের যে হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখানে উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ কমিউনিটির সকল ধরনের যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে তাদের সামনে তুলে ধরা। বিশেষ করে স্পন্সর ভিসায় বাংলাদেশ থেকে আসার পর অসংখ্য লোক ভুক্তভোগী হয়েছেন, তাদের এখনও কোনো সুরাহা হচ্ছে না। সিনেট এবং পার্লামেন্ট লেভেলে এই আলোচনাটা তোলার জন্য আমরা তাদের সামনে আজকে বিষয়টি রেখেছি। সংগঠনের সভাপতি ইমিগ্রেশন বিশেষজ্ঞ ডক্টর মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। সময় সংবাদ, ইতালি। খেলার খবর। গুঞ্জন সত্যি করে বাংলাদেশের মাটিতে এখন 2 মার্কিন ফুটবলার রোনান আর ডেকলান লাল সবুজের হয়ে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সুলিভান ব্রাদার্স। আমেরিকার হয়ে খেলার সুযোগ থাকলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাটা সম্মানের বলে মত তাদের। একই সঙ্গে পারফরমেন্স দিয়ে সমৃদ্ধ করতে চান এই দেশের ফুটবলকে। গুঞ্জনটা লম্বা সময় ধরে 2 আমেরিকান চমজ রোনান আর ডেকলান সুলিভান চড়াবেন বাংলাদেশের জার্সি। অবশেষে লাল সবুজে এই 2 প্রবাসী অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পে। বড় ভাই কাভান সুলিভান বয়সভিত্তিক পর্যায়ে রিপ্রেজেন্ট করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। সুযোগ রোনান আর ডেকলানের সামনেও ছিল মার্কিন জার্সি গায়ে জড়ানোর, কিন্তু নানুর দেশের মায়ে পড়েই বাংলাদেশে আসা এই টুইনের। I just want to say right now how honored I am to be wearing the red and green finally. I know it's been a long time coming. I know the fans have been waiting for this. So it's really just an honor to represent the country, and I'm going to go out on that field. I'm going to fight. 2 ভাইয়ের মধ্যে ডেকলান সিদ্ধহস্ত ডিফেন্স সামলাতে আর রোনান মাস্টার ক্লাস ফরওয়ার্ড লাইনে। আমেরিকা কিংবা জার্মানি রিপ্রেজেন্ট না করে বাংলাদেশ বেছে নেওয়াটাকেই সম্মানের বলে মনে করেছেন তারা। No, it wasn't. The fans made it an easy decision. I'm super excited to represent the country, and we got to win. Now it's time to win. Save Bangladesh and Sameed, Fahad, and everyone's been so helpful the entire process, and now we just got to reward that with winning this thing. এদিকে দলে তাদের ইনক্লুশন নিঃসন্দেহে শক্তি বাড়াবে বাংলাদেশের। এটা শুধু বয়স ভিত্তিকে নয়, বরং এক সময় জাতীয় দল তার ইতিবাচক ফল পাবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। কালকের থেকে ওদের প্র্যাকটিস শুরু। আমি আশা করি যে they will make an improvement to this side. And not just that, I think they come from a place where they have a lot of new experiences. এটা আমাদের প্লেয়ারদের সাথে শেয়ার করবে, আমাদের প্লেয়াররাও এটা থেকে গ্রো করবে। রোনান আর ডেকলানের বাবা আমেরিকান, মা জার্মানির, তবে তাদের নানু বাংলাদেশি। সেই সূত্র ধরেই লাল সবুজের জার্সি গায়ে পড়া সুলিভান ব্রাদার্সের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সংস্কার নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। অধ্যাদেশে পরিবর্তন হতে পারে না সংবিধান, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদের সমাধান না পেলে রাজপথে নামার হুঁশিয়ারি 11 দলের। এবং 4.5 দশক পর ফিরছে খাল খনন কর্মসূচি। উদ্বোধন করতে সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। করবেন নানা নানির কবর জিয়ারত, নেতাকর্মীদের উচ্ছ্বাস। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।